ভিডিওতে আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। বিভাগ ক একের আইতে বলেছে ন্যায্য অধিকার নীতি প্রয়োগের ফলে স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া রাজবংশ ছিল বুর্ব। দুইয়ে বলেছে দশম চার্লস গণ আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য পাঠিয়েছিলেন সেনাপতিটা পলিগন্যাক হবে, ক্যাভিংন্যাককে বলেছে এটা পলিগন্যাক হবে। তিনে দিয়েছে ক্যাপিচুলেশন চুক্তি স্বাক্ষরিত হয় 1740 খ্রিস্টাব্দে। চার ইংল্যান্ডে শিল্প বিপ্লবকে শিল্প বিবর্তন বলা অনেক বেশি যুক্তিযুক্ত বলেছেন কার্লটন হেইজ। পাঁচে দিয়েছে বেলজিয়ামে পশম বোনার কারখানা তৈরি করেছিলেন উইলিয়াম ককরিড। ছয় দিয়েছে ভারতের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেলিযোগাযোগ গড়ে উঠেছিল 1840 খ্রিস্টাব্দে। সাতে জাপানের দখলীকৃত দ্বীপ ছিল শান্টুং। আটে বলকান লিগভুক্ত দেশ ছিল না অস্ট্রিয়া। বিভাগ ক্ষয়ে আসি। এর আইতে বলেছে মেটার্নিক কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? প্রথমে স্ট্রাসবার্গ, পরে মেনজের ছাত্র ছিলেন। দুয়ে দিয়েছে লাস্ট ফর লাইফ গ্রন্থের লেখক আরভিং স্টোন। তিনে RSDWP রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্ক পার্টি বা লেবার পার্টি যেটা আছে, এই মার্কসীয় সাম্যবাদী দলের মুখপত্রের নাম প্রাভোদা। ঠিক ভুল বলেছে আইতে বলেছে ট্রোপো ঘোষণার দ্বারা স্থির হয় বিপ্লব দেখা না দিলে স্থিতাবস্থা নীতি প্রয়োগ করা হবে, এটা ভুল। দুয়ে বলেছে সর্বহারা শ্রেণীর গণতন্ত্র শ্রেণী সংগ্রামের অবসান ঘটাবে, এটা ভুল। তিনে বলকান সমস্যার নেপথ্যে নায়ক দেশ ছিল জার্মানি, ভুল। সিতে বিবৃতি ব্যাখ্যা আইতে বলেছে 1870 খ্রিস্টাব্দে প্রাশিয়া আর ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয়, ব্যাখ্যা 2 হবে এই যুদ্ধ জার্মানির ঐক্য ব্যাহত করে। বিবৃতি 2 আমেরিকা চীনে মুক্তদার নীতি গ্রহণ করে, ব্যাখ্যা হবে সকল বিদেশি রাষ্ট্রকে চীনে বাণিজ্যিক সুবিধা প্রদানের জন্য। 3 নম্বর বিবৃতিতে বলেছে অক্টোবর ইস্তাহার ঘোষণা করেন রাশিয়ার সম্রাট, ব্যাখ্যা 3 হবে ডুমা গঠনের কথা ঘোষণা করার জন্য। বিভাগ গতে আসি। আইতে বলেছে জাতীয়তাবাদ কাকে বলে? লিখবে মানবজাতি ক্রমবিবর্তনের ইতিহাসে জাতীয়তাবাদ একটি মহান আদর্শ রূপে পরিচিত। জাতীয়তাবাদের উদ্ভব হয় নিজের দেশ ও জাতির প্রতি ভালোবাসা থেকে। জাতীয়তাবাদ একটি ভাবগত ধারণা। কোনো একটি জনসমাজের মধ্যে বংশ, ভাষা, ধর্ম, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি কারণে ঐক্যবোধ সৃষ্টি হওয়ার ফলে যখন স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে তখন সেই আদর্শকে জাতীয়তাবাদ বলা হয়। দুয়ে বলেছে কোন বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব বলা হয় এবং কেন? লিখবে 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্স তথা ইউরোপে এক বৈপ্লবিক পরিবর্তন সংঘটিত হয়। তাৎক্ষণিকভাবে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে সমগ্র ইউরোপে প্রায় 15টি দেশে মেটার্নিক ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়তাবাদী গণ আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে। পরবর্তীকালে এই পরিবর্তনের প্রভাব প্রায় সমগ্র বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আর এই কারণেই ফেব্রুয়ারি বিপ্লবকে ঐতিহাসিক এরিক হবসন প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব বলে অভিহিত করে। এই প্রভাবের কথা সামনে রেখে মেটার্নিক মন্তব্য করেছিলেন ফ্রান্সের সর্দি হলে ইউরোপ হাসতে থাকে। তিনি দিয়েছে কে কবে তৈরি করেছিলেন সুরক্ষিত ঘেটো। লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি ইহুদি জনগোষ্ঠীকে সীমাবদ্ধ আর নিয়ন্ত্রণ করার জন্য পোল্যান্ড থেকে সুরক্ষিত ঘেটো স্থাপন করে। প্রথম ঘেটোটি 1939 সালের অক্টোবরে পিওত্রকো ট্রাইবুনালস্কিতে প্রতিষ্ঠিত হয়। চারে দিয়েছে নয়া সাম্রাজ্যবাদ কাকে বলে? এই যে নব সাম্রাজ্যবাদ বা নয়া সাম্রাজ্যবাদ প্রাথমিক পর্বে সাম্রাজ্যবাদ বলতে বিজিত দেশে ভূমি সম্পর্কিত অধিকার প্রতিষ্ঠাকে বোঝাতো, কিন্তু 1870 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে সাম্রাজ্যবাদ বলতে বোঝাতো বিজিত দেশের অর্থনৈতিক, রাজনৈতিক আর সাংস্কৃতিক জীবনকে গ্রাস করে ফেলার প্রচেষ্টাকে। একে নয়া বা নব সাম্রাজ্যবাদ বলা হয়। পাঁচে দিয়েছে 3 সম্রাটের চুক্তি কত সালে কোন কোন রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? এই যে 1873 সালে প্রাশিয়া, অস্ট্রিয়া, রাশিয়ার মধ্যে 3 সম্রাটের চুক্তি স্বাক্ষরিত হয়।
তাহলে 1873 সালে প্রাশিয়া, অস্ট্রিয়া, রাশিয়ার মধ্যে 3 সম্রাটের চুক্তি স্বাক্ষরিত হয়। 6তে দিয়েছে হিটলারের জীবনকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম ডাউনফল, আর এর প্রধান চরিত্রাভিনেতা ছিলেন ব্রুনো গঞ্জ। বিভাগ গতে আসি, 4-এর আয়তে বলেছে জুলাই বিপ্লব ইউরোপে কি ধরনের প্রভাব ফেলেছিল। আচ্ছা, এটা রায়মার্টিনের 144 পেজে আছে। জুলাই বিপ্লবের গুরুত্ব বা ফলাফলটাই দেবে। আচ্ছা, 143 পেজে আছে। ইউরোপে জুলাই বিপ্লবের কি প্রভাব পড়েছিল। ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব। এই বিপ্লবের প্রভাব শুধুমাত্র ফ্রান্সেই সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব ইউরোপের অন্যান্য দেশেও পড়েছিল। বেলজিয়াম জুলাই বিপ্লবে ফরাসিদের সাফল্যে উৎসাহিত হয়ে বেলজিয়ামের অধিবাসীরা হল্যান্ডের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু করে এবং সাফল্য লাভ করে। বেলজিয়ামবাসীর এই সাফল্য লাভের মধ্যে দিয়ে ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি লঙ্ঘিত হয়। পোল্যান্ড জুলাই বিপ্লবের প্রভাব পোল্যান্ডবাসীকে উৎসাহিত করেছিল। তারা রাশিয়ার অধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য জাতীয়তাবাদী আন্দোলনে লিপ্ত হয় এবং রাষ্ট্র শাসনের জন্য নিজেরা একটি সংবিধানও রচনা করে। জার্মানি জুলাই বিপ্লবের প্রভাবে জার্মানিতে গণতান্ত্রিক আর জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। হ্যানোভার, স্যাক্সনি প্রভৃতি রাজ্যে প্রজাদের দাবি মেনে নিয়ে উদারতান্ত্রিক সংবিধান প্রবর্তিত হয়। ইটালি জুলাই বিপ্লবের ঢেউ ইটালিবাসীকে অনুপ্রাণিত করেছিল। তারা জাতীয়তাবাদের প্রতি আকৃষ্ট হয় এবং অস্ট্রিয়ার অধীনতা থেকে মুক্তির জন্য আন্দোলনে লিপ্ত হয়। ইংল্যান্ড জুলাই বিপ্লবের ফলে ইংল্যান্ডে উদারনৈতিক সংস্কার আরো ব্যাপকভাবে শুরু হয়। এই বিপ্লবের ফলে ইংল্যান্ডবাসী চার্টিস্ট আন্দোলন শুরু করে এবং ইংল্যান্ডে রিফর্ম বিল পাস হয়। এইভাবে জুলাই বিপ্লবের ঢেউ ফ্রান্সের সীমা অতিক্রম করে ইউরোপে ছড়িয়ে পড়ে জাতীয় আন্দোলন গঠনে সহায়তা করেছিল। অথবাতে বলেছে ক্রিমিয়া যুদ্ধের ফলাফল লেখো। ক্রিমিয়া যুদ্ধের ফলাফল বলকান অঞ্চলে রুশ আগ্রাসন এবং এই আগ্রাসন প্রতিরোধে ইঙ্গো-ফরাসি শক্তির সক্রিয়তার ফলে ক্রিমিয়া যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। ফলাফল বা গুরুত্ব। রবার্ট মোরিয়ার ক্রিমিয়ার যুদ্ধকে আধুনিককালের সবচেয়ে অনাবশ্যক এবং অযৌক্তিক যুদ্ধ বলে অভিহিত করলেও বাস্তব ক্ষেত্রে এই যুদ্ধের গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ফলাফল লক্ষ্য করা যায়। যেমন এক হচ্ছে রুশ আগ্রাসন রোধ। ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয়ের ফলে এক হচ্ছে বলকান এবং কৃষ্ণ সাগরীয় অঞ্চলে রুশ আগ্রাসন ব্যাহত হয়। 2 হচ্ছে রাশিয়া তুরস্কের কাছ থেকে দখল করা স্থানগুলি ফিরিয়ে দেয়। 2 হচ্ছে জারতন্ত্রের দুর্বলতা। যুদ্ধে রাশিয়ার পরাজয়ের ফলে জারতন্ত্রের দুর্বলতা প্রকাশ্যে এসে পড়ে, ফলে রাশিয়ায় জারতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। 3 রাশিয়ার সংস্কার। জারতন্ত্রের বিরুদ্ধে জনতার ক্ষোভ দূর করার উদ্দেশ্যে রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার বিভিন্ন উদারনৈতিক সংস্কার চালু করেন, যার মধ্যে অন্যতম ছিল ভূমিদাস প্রথার বিলোপ। 4 হচ্ছে তুরস্কের অগ্রগতি। 1 হচ্ছে যুদ্ধের পর তুরস্ককে ইউরোপীয় রাষ্ট্রমণ্ডল এবং আন্তর্জাতিক আইনের আওতায় আনা হয়। 2 বৃহৎ শক্তিগুলি তুরস্কের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দেয় এবং 3 হচ্ছে তুরস্ক আধুনিক সংস্কার প্রবর্তনে রাজি হয়। 5 ফ্রান্সের মর্যাদা বৃদ্ধি। ক্রিমিয়ার যুদ্ধের সক্রিয় উদ্যোগ নিয়ে ফ্রান্স রাশিয়াকে পরাজিত করার ফলে ফ্রান্সের আন্তর্জাতিক মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পায়। 6 ইটালি এবং জার্মানির ঐক্য। ইটালির 1 হচ্ছে পিডমন্ট, সার্ডিনিয়া ক্রিমিয়ার যুদ্ধে যোগ দেওয়ায় তারা ইটালির ঐক্যে সহায়তা করে। 2 হচ্ছে প্রাশীয় যুদ্ধের সময় রাশিয়া তার মিত্র অস্ট্রিয়ার পাশে দাঁড়ায়নি, ফলে অস্ট্রিয়াকে পরাজিত করে প্রাশিয়া জার্মানির ঐক্যের পথ প্রস্তুত করে। 7 হচ্ছে বলকান জাতীয়তাবাদ। ক্রিমিয়ার যুদ্ধের পর বলকান অঞ্চলের বিভিন্ন জাতির মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটে এবং তারা স্বাধীনতার দাবি জানায়। 2 দিয়েছে শিল্প বিপ্লব ইংল্যান্ডের রাজনীতিতে কি প্রভাব ফেলেছিল। শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব কি ছিল। শিল্প বিপ্লব ইউরোপ মহাদেশ তথা বিশ্বের ইতিহাসে যুগান্তকারী ঘটনা। রাজনৈতিক প্রভাব হচ্ছে শিল্প বিপ্লব রাজনৈতিক ক্ষেত্রে গভীর আর ব্যাপক প্রভাব ফেলেছিল। 1 হচ্ছে মালিক আর শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব। শিল্প বিপ্লবের ফলে সমাজে মালিক ও শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয়। এরা শোষক আর শোষিত শ্রেণী নামে পরিচিত হয়। এরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক দ্বন্দ্বে লিপ্ত হয় এবং নিজেদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করতে চেষ্টা করে। 2 হচ্ছে ট্রেড ইউনিয়ন আন্দোলনের সৃষ্টি। শ্রমিক শ্রেণী তাদের স্বার্থ রক্ষার জন্য সংঘবদ্ধ হয়ে ট্রেড ইউনিয়ন গঠন ও আন্দোলন শুরু করে। 3 সমাজতন্ত্রবাদের উদ্ভব। মালিক ও শ্রমিকদের মধ্যে বিস্তর অর্থনৈতিক পার্থক্য ও মালিকদের শ্রমিক শোষণের ফলে সমাজতন্ত্রবাদ বা সাম্যবাদের উদ্ভব হয়। 4 ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। ইউরোপের শিল্পোন্নত দেশগুলি শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত অতিরিক্ত পণ্যের বিক্রির বাজারে সন্ধান করতে থাকে। এই জন্য তারা এশিয়া, আফ্রিকা, আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে উপনিবেশ গড়ে তুলতে সচেষ্ট হয় আর নিজেদের মধ্যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। 5
হচ্ছে আন্তর্জাতিকতাবাদের সৃষ্টি। শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে, বিভিন্ন দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়, এর ফলে আন্তর্জাতিকতাবাদের উত্থান ঘটে। অথবাতে বলেছে আফিমের যুদ্ধ চীনে কি পরিবর্তন ঘটিয়েছিল। চীনের ব্যবচ্ছেদ। ইউরোপীয়রা উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চীনকে তাদের ভাগবাটোয়ারার কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল। এক হচ্ছে চীনে প্রথম উপনিবেশ প্রতিষ্ঠা করে পর্তুগাল। 1513 খ্রিস্টাব্দে পর্তুগিজরা চীনের মাকাও উপদ্বীপে একটি বাণিজ্যিক ঘাঁটি স্থাপন করে। 2 ব্রিটেন চীনের দুর্বল মাঞ্চু সরকারকে প্রথম আফিম যুদ্ধে পরাস্ত করে। চীন সরকার নানকিং চুক্তি দ্বারা ব্রিটেনকে হংকং দ্বীপ আর 5টি বন্দর বাণিজ্যের জন্য খুলে দিতে রাজি হয়। ইংরেজ বণিকরা চীনে অতিরাষ্ট্রিক অধিকার লাভ করেন। ইংল্যান্ডের পথ অনুসরণ করে বহু ইউরোপীয় দেশ চীনের ওপর বাণিজ্যিক অধিকার আদায় করে নেয়। 3 হচ্ছে অতঃপর সামান্য অজুহাতে ইংল্যান্ড এবং ফ্রান্স চীনের বিরুদ্ধে দ্বিতীয় আফিম যুদ্ধে নামে। এবারেও চীন পরাজিত হয়ে তিয়েনজিন এর চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি দ্বারা চীন আরো 11টি বন্দর ইউরোপীয়দের বাণিজ্যের জন্য খুলে দিতে বাধ্য হয়। 4 হলো জাপান। 1879 খ্রিস্টাব্দে চীনের লিউচিউ উপদ্বীপ দখল করে। 1894 খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী জাপান চীনকে পরাজিত করে এবং সিমোনোসেকির চুক্তি 1895 খ্রিস্টাব্দে চাপিয়ে দেয়। এই চুক্তি দ্বারা জাপান চীনের মাঞ্চুরিয়া প্রদেশে লিয়াওটং, ফরমোজা, পেসকাডোর দ্বীপপুঞ্জ দখল করে নেয়। 5 হচ্ছে 1898 খ্রিস্টাব্দে রাশিয়া উত্তর চীন উপকূলে পোর্ট আর্থার বন্দর দখল করে। এইভাবে চীনের ভূখণ্ড ভাগ হতে থাকে। ভিনাক বলেছেন ঔপনিবেশিক রাষ্ট্রগুলি চীনকে তরমুজের মতো খণ্ড খণ্ড করে নিজেদের মধ্যে বন্টন করতে থাকে। 6 নম্বর পয়েন্ট, মাঞ্চুরিয়া দখল নিয়ে রুশ জাপান যুদ্ধ শুরু হয়। জাপান জয়ী হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় চীনের ওপর 21 দফা শর্ত চাপিয়ে চীনকে শোষণ করতে উদ্যত হয়। এ পর্যন্ত লিখে দেবে। তিনি বলেছে রুশ বিপ্লব রাশিয়ার অর্থনীতির ওপর কিরূপ প্রভাব বিস্তার করেছিল। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব সমগ্র বিশ্বে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। ঐতিহাসিক এইচ কার বলেছেন যে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে বলশেভিক আন্দোলন একটি বিশ্ব আন্দোলনে পরিণত হয়। অর্থনৈতিক প্রভাব। এক হচ্ছে ব্যক্তি মালিকানার অবসান। রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় ব্যক্তি মালিকানা ও ব্যক্তিগত মুনাফার নীতি পরিত্যক্ত হয়। কলকারখানার উৎপাদন ও বন্টন রাষ্ট্রের অধীনে আনা হয়। পৃথিবীর অনেক দেশ এই নীতির দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে প্রভাবিত হয়। 2 জমিদারি প্রথার উচ্ছেদ। রাশিয়ার জমিদারের জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদের মধ্যে বন্টন করা হয়। 3 কৃষিক্ষেত্রে প্রভাব। রুশ বিপ্লবের ফলে রাশিয়ার কৃষকরা উদ্বৃত্ত ফসল নিজেরা বাজারে বিক্রি করতে পারত। কৃষকরা নগদ মূল্যে কর দিত। কৃষির উন্নতির জন্য কৃষি ব্যাংক ও সমবায় ব্যবস্থা গঠন করা হয়। রাষ্ট্রীয় খামার গড়ে ওঠে। এই কৃষিনীতির দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশ প্রভাবিত হয়েছে। 4 হচ্ছে শ্রমিকদের অবস্থার উন্নয়ন। রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় শ্রমিকদের দৈনিক কাজের সময়সীমা 8 ঘন্টা নির্দিষ্ট করা হয়। শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা, দক্ষতা ও যোগ্যতা অনুসারে উপযুক্ত মজুরি দেওয়ার ব্যবস্থা করা হয়। শ্রমিকদের উন্নয়নের এই নীতি পৃথিবীর বিভিন্ন দেশে গৃহীত হয়েছে। 5 পুঁজিবাদের বিকল্প। সমাজতান্ত্রিক অর্থনীতি ছিল পুঁজিবাদী অর্থনীতির বিকল্প ব্যবস্থা। 1929 খ্রিস্টাব্দে আমেরিকায় আর্থিক মহামন্দা শুরু হলে বিশ্বব্যাপী তার প্রভাব পড়লেও সোভিয়েত ইউনিয়ন এই মন্দার প্রভাব থেকে মুক্ত ছিল। এর ফলে সমাজতান্ত্রিক অর্থনীতি জনপ্রিয় হয়ে ওঠে। পৃথিবীর বিভিন্ন দেশ এই ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে। রুশ বিপ্লব বিশ্ব অর্থনীতিতেও আলোড়ন সৃষ্টি করে। কৃষি শিল্পের জাতীয়করণ, গণবন্টন ব্যবস্থার গণমুখীকরণ, শোষণহীন সমাজ বিশ্বের সামনে দৃষ্টান্ত হয়ে ওঠে এবং বহু দেশ তার অনুকরণ করে। অথবাতে বলেছে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়লাভের কারণগুলি লেখো। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়লাভের কারণ কি? ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের গোড়ার দিকে রণপরিকল্পনা, অস্ত্রশস্ত্র, সম্পদ ও লোকবল সব দিক থেকে জার্মানি শেষ পর্যন্ত যুদ্ধে পরাস্ত হয়। জার্মানির সামরিক ইতিহাসবিদরা এই পরাজয়ের কারণগুলি ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যাগুলি হলো নিম্নরূপ। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের জয়লাভের কারণ। এক হচ্ছে যুদ্ধাস্ত্র ও অর্থের প্রভাব। দীর্ঘকাল ধরে লড়াই করবার মতো ধৈর্য বা উপকরণ কোনটি জার্মানির ছিল না। মিত্রশক্তির আর্থিক অবস্থা জার্মানির থেকে ভালো ছিল। 2 হচ্ছে দুটি রণাঙ্গনে যুদ্ধজনিত ক্লান্তি। মিত্রশক্তিবর্গ পূর্ব আর পশ্চিম 2 রণাঙ্গনে তাদের মোকাবিলা করতে জার্মানিকে বাধ্য করেছিল। 2 সীমান্তে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালানোর মতো
শক্তি জার্মানির ছিল না। 3 হচ্ছে দুর্বল নৌবাহিনী। জার্মান গোষ্ঠী দুর্বল নৌশক্তির পক্ষে মিত্র শক্তির সম্মিলিত নৌবাহিনীর মোকাবিলা করা সম্ভব ছিল না। 4 উপনিবেশের অনুপস্থিতি। মিত্র শক্তির জয়লাভের অন্যতম একটি মুখ্য কারণ ছিল যে তারা তাদের উপনিবেশ থেকে যথেষ্ট সামরিক আর অন্যান্য উপকরণের সরবরাহ পেয়েছিল। 5 হচ্ছে উপযুক্ত নেতার অনুপস্থিতি। 1917 খ্রিস্টাব্দে দক্ষ নেতা ক্লিমেনসো ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করলে মিত্রশক্তির ক্ষমতা অনেকটা বেড়ে গিয়েছিল, কিন্তু অক্ষ শক্তির ক্ষেত্রে যুদ্ধ পরিচালনার পক্ষে উপযুক্ত বাস্তববোধ এবং রণকৌশলগত জ্ঞান সম্পন্ন নেতার অভাব ছিল। 6 হচ্ছে আমেরিকার যোগদান। মিত্র শক্তির পক্ষে আমেরিকার যোগদান জার্মানির পতনকে ত্বরান্বিত করে। 7 রণকৌশলগত ত্রুটি। জার্মানি আক্রমণাত্মক যুদ্ধে পটু ছিল। আত্মরক্ষামূলক যুদ্ধে জার্মানির জয়লাভ ছিল প্রায় অসম্ভব। এই প্রসঙ্গে হিটলারের রাশিয়া আক্রমণের কথা বলা যায়। ভুল সিদ্ধান্ত তথা হঠকারী পদক্ষেপ জার্মানির পতনকে ডেকে এনেছিল। এইসব কারণগুলির মিলিত ফলে জার্মানির পরাজয় আর মিত্রশক্তির জয়লাভ ঘটে। বিভাগ তে আসি। আইতে বলেছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণগুলি কি ছিল। এইখান থেকে লিখবে যে ঊনবিংশ শতকের শেষ আর বিংশ শতকের প্রথম দিকে প্রায় 50 বছর ব্যাপী ইউরোপীয় শক্তিগুলি নতুন সাম্রাজ্য বিস্তারে সক্রিয় হয়ে ওঠে। এই ঘটনা ইতিহাসে নয়া উপনিবেশবাদ বা নয়া সাম্রাজ্যবাদ নামে অভিহিত হয়। উপনিবেশ বিস্তারে এই নতুন উদ্যোগের প্রধান কেন্দ্র ছিল আফ্রিকার এশিয়া মহাদেশ। বস্তুত এই দুইটি মহাদেশের ওপর ইউরোপীয় শক্তিগুলি যে ব্যাপক হারে কর্তৃত্ব আরোপ করে তা ইতিপূর্বে কখনো সম্ভব হয়নি। মূলত অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠাই ছিল এই অঞ্চলে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও সাম্রাজ্যবাদী সংঘর্ষের প্রধান কারণ। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার অর্থনৈতিক দিক। ব্রিটিশ অর্থনীতিবিদ জে.এ. হবসন এবং বিশিষ্ট রুশ নেতা ভি.আই. লেনিন ঊনবিংশ শতকের সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। হবসনের মতে 1902 খ্রিস্টাব্দে প্রকাশিত ইম্পেরিয়ালিজম আর স্টাডি শীর্ষক গ্রন্থে বলেছেন অর্থনৈতিক প্রয়োজন থেকেই সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে। তার মতে শিল্প বিপ্লবের ফলে পুঁজিপতি মালিক শ্রেণীর হাতে যে বিপুল পরিমাণ মুনাফার পাহাড় জমে, নতুন নতুন স্থানে সেই পুঁজি বিনিয়োগ করে আরো অর্থ উপার্জনের উদ্দেশ্যে পুঁজিপতিরা উদগ্রীব হয়ে ওঠেন। এই জন্য তারা সাম্রাজ্যবাদী অভিযান চালিয়ে নতুন নতুন উপনিবেশ দখলের প্রতিদ্বন্দ্বিতায় নামে। লেনিন। হবসনের তত্ত্ব সম্প্রসারিত হয় রুশ নেতা লেনিনের সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর শীর্ষক ইস্তেহারে। লেনিনের মতে শিল্প প্রসারের সঙ্গে সঙ্গে কিছু মানুষের হাতে পুঁজি জমতে থাকে। ইউরোপের বাজার ক্রমশ সংকুচিত হলে সেই সঞ্চিত পুঁজি লাভজনকভাবে লগ্নি করার সুযোগ কমে যায়। ব্যাংক সহ অর্থ ঋণ দানকারী সমিতিগুলিও তাদের পুঁজি বিনিয়োগের কাজে সমস্যায় পড়ে। অতিরিক্ত পুঁজি ইউরোপের বাইরে লগ্নির সুযোগ তৈরি করা ছাড়া ইউরোপের দেশগুলির কোনো বিকল্প ছিল না। এই জন্য আফ্রিকার এশিয়ার বিভিন্ন দেশে উপনিবেশ তৈরির উদ্দেশ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নামে। ফলে প্রতিদ্বন্দ্বী দেশগুলির মধ্যে সংঘর্ষের সম্ভাবনা দেখা দেয়। এটা হচ্ছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণ। ওর সাথে দিয়েছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার উগ্র জাতীয়তাবাদের সম্বন্ধ আলোচনা করো। লিখবে ঔপনিবেশিকতাবাদ বলতে বোঝায় আচ্ছা, এই সম্বন্ধে এখান থেকে লিখে দেবে এই যে এইটুখানি। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে উগ্র জাতীয়তাবাদের সম্বন্ধ ব্যাখ্যা করতে গিয়ে ঐতিহাসিক ডেভিড থমসন বলেছেন 19 শতকের দ্বিতীয়ার্ধ ছিল উগ্র জাতীয়তাবাদের যুগ। তার মতে ঐক্যবদ্ধ হওয়ার পর জার্মানি এবং ইতালিতে উগ্র জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল। এই দেশগুলি মনে করত যে উপনিবেশে আধিপত্য স্থাপন না করলে তাদের শক্তি বৃদ্ধি হবে না, আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের সম্মান থাকবে না। সেই জন্য এই দেশগুলি উপনিবেশ দখলের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। দুয়ে দিয়েছে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রের প্রধান ধারণাগুলো কি ছিল আর মুক্তিপত্রের ত্রুটিগুলি সংক্ষেপে লেখো। এটা ছায়া প্রকাশনীর যে বই, জি.কে. পাহাড়ি আর সুভাষ বিশ্বাসের বই থেকে দিচ্ছি। এই যে ভূমিদাস প্রথার বিলোপের প্রেক্ষাপট। ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়া ব্যর্থ হলে জারতন্ত্রের দুর্বলতা প্রকাশ্যে এসে পড়ে। রুশ জনগণের মনের জারতন্ত্র বিরোধী ক্ষোভ তীব্র হয়। স্বৈরাচারী জার প্রথম নিকোলাসের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র দ্বিতীয় আলেকজান্ডার সিংহাসনে বসে উদারপন্থী সংস্কার কর্মসূচির দ্বারা রুশবাসীর ক্ষোভ প্রশমনের উদ্যোগ নেন। ভূমিদাস প্রথার বিলোপের প্রেক্ষাপট। 19 শতকের গোড়াতেও রুশ সমাজ ছিল মধ্যযুগীয়। সামন্তপ্রভু, রাজা এবং যাজক প্রত্যেকের অধীনেই ভূমিদাসরা নিয়োজিত ছিল। এক হচ্ছে ভূমিদাসদের ব্যক্তিগত স্বাধীনতা বলে কিছুই ছিল না, কেবল খাদ্যের বিনিময়ে শ্রম দিতে তারা বাধ্য হতো। দুই, জমির মতো ভূমিদাসদের বিক্রয় করা যেত, তাই সামাজিক ক্ষেত্রে ভূমিদাস প্রথার অস্তিত্ব সমালোচনার মুখে পড়েছিল।
3. কাজের প্রতি ভূমিদাসদের অনীহার ফলে ভূমিদাস প্রথা জমিদারদের কাছে আগের মতো লাভজনক ছিল না। 4. 19 শতকে রাশিয়ায় শিল্পায়ন শুরু হলে কলকারখানায় স্বাধীন ও দক্ষ শ্রমিকের চাহিদা বৃদ্ধি পায়, তাই ভূমি দাসত্ব থেকে কৃষকদের মুক্তি দেবার প্রয়োজন ঘটে। 5. 19 শতকের প্রথম 6 দশকে রাশিয়াতে 5 শতাধিক কৃষক বিদ্রোহ ঘটেছিল। এই বিদ্রোহের সম্ভাবনা দূর করার জন্য ভূমিদাস প্রথা বিলোপের প্রয়োজন দেখা দেয়। 6. উন্নত কৃষি প্রযুক্তির উদ্ভাবন হওয়ায় প্রয়োজন ছিল দক্ষ, উৎসাহী, স্বাধীন কৃষি শ্রমিকদের। 7. ইতিমধ্যে রুশ বুদ্ধিজীবী শ্রেণীও এই অমানবিক প্রথা রদ করার জন্য জনমত গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন। পুশকিন, তুর্গেনিভ প্রমুখ তাদের রচনায় ভূমিদাস প্রথার তীব্র সমালোচনা করেন। মুক্তির ঘোষণাপত্র। ভূমিদাস প্রথার বিলোপ সম্পর্কে তথ্য সংগ্রহ আর সুপারিশ করার জন্য যার দ্বিতীয় আলেকজান্ডার একটি কমিশন গঠন করেন 1857 খ্রিস্টাব্দে। কমিশনের সুপারিশক্রমে তিনি 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি ভূমিদাসদের মুক্তি দেবার আইন বা মুক্তির ঘোষণাপত্র জারি করেন। ত্রুটি। ভূমিদাস মুক্তির আইনে বিভিন্ন ত্রুটি ছিল, যেমন 1 হচ্ছে ভূমিদাসরা যে জমি পেয়েছিল সেই জন্য তাদের প্রচুর অর্থ দিতে হয়, এই অর্থ বহু ক্ষেত্রে জমির প্রকৃত দামের বেশি ছিল। 2. ভূমিদাসদের জন্য বরাদ্দ জমিগুলি ছিল অনুর্বর। 3. মির নামক গ্রাম্য সমবায়ের অধীনে কৃষকদের চাষাবাদ করতে বাধ্য করার ফলে তারা ভূস্বামীর শোষণের পরিবর্তে মিরের শোষণের শিকার হয়। 4. মুক্তির ঘোষণাপত্র ভূমিদাসদের তুলনায় ভূস্বামীদের স্বার্থ রক্ষার বেশি সহায়ক ছিল, কারণ তারা অলস, অদক্ষ, ভূমিদাস পালনের দায় থেকে মুক্তি পান, আবার তাছাড়া হাতছাড়া হওয়ার জমির জন্য ক্ষতিপূরণ পান। তিনি দিয়েছে বিশ্ব অর্থনীতিতে মহামন্দার কারণ, প্রকৃতি আর প্রভাব লেখো। লিখবে 1929 সালের মহামন্দা ছিল 20 শতকের সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকট, যা 1929 সালে শুরু হয়ে 1930-এর দশক জুড়ে স্থায়ী ছিল। এই মন্দা বিশ্বজুড়ে বিস্তৃত ছিল এবং এর ফলে ব্যাপক বেকারত্ব, আর্থিক প্রতিষ্ঠানগুলির পতন এবং জনগণের দুর্দশা বেড়ে গিয়েছিল। প্রকৃতি। মহামন্দা ছিল একটি বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট যা 1929 সালে শুরু হয়েছিল এবং 1930 দশকের শেষ ভাগ পর্যন্ত স্থায়ী ছিল। এই সংকটটি ছিল বিংশ শতাব্দীর দীর্ঘতম, গভীরতম এবং সবচেয়ে বিস্তৃত অর্থনৈতিক বিপর্যয়। এর ফলে বিশ্বজুড়ে ব্যাপক বেকারত্ব, ব্যাংকগুলির পতন এবং শিল্প উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পায়। এই সংকট শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ ছিল না, বরং এর প্রভাব ছিল বিশ্বব্যাপী। কারণ। মহামন্দার বেশ কিছু কারণ চিহ্নিত করা যায়, যেমন 1 হচ্ছে শেয়ার বাজারের পতন। 1929 সালের 29 অক্টোবর কালো মঙ্গলবার নামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের আকস্মিক ধস এই মন্দার সূচনা করে। 2 হচ্ছে বিশ্ব বাণিজ্য হ্রাস। স্মুট-হাউলি শুল্ক আইনের মতো বিভিন্ন কারণে বিশ্ব বাণিজ্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। 3. ব্যাংক ব্যবস্থা। ব্যাংকগুলির দুর্বলতা এবং ব্যাংক থেকে অর্থ তুলে নেওয়ার প্রবণতা এই মন্দার একটি কারণ ছিল। 4. সরকারি নীতি। অনেক ক্ষেত্রে সরকারের ভুল অর্থনৈতিক নীতিও এই সংকটকে আরো বাড়িয়ে তুলেছিল। 5. কৃষি সংকট। মার্কিন যুক্তরাষ্ট্রে 1930-এর দশকের মাঝামাঝি সময়ে মারাত্মক খরা দেখা দেয় এবং যা কৃষকদের আরো বেশি ক্ষতির মুখে ফেলে। মহামন্দার ফলাফল। 1 হচ্ছে বেকারত্ব। মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার 25% পর্যন্ত পৌঁছে গিয়েছিল। 2. দারিদ্র্য। বহু মানুষ তাদের সঞ্চয় হারায় এবং দারিদ্র্যের শিকার হয়। 3. শিল্প উৎপাদন হ্রাস। শিল্প উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায়, যার ফলে অর্থনৈতিক কার্যকলাপ প্রায় স্তব্ধ হয়ে যায়। 3 হচ্ছে রাজনৈতিক পরিবর্তন। চরমপন্থী রাজনৈতিক দলগুলির উত্থান ঘটে এবং অনেক দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। 4 হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। দেশগুলি নিজেদের মধ্যে বাণিজ্য হ্রাস করে এবং একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে। 5. নতুন নীতি ও ধারণা। এই সংকট থেকে শিক্ষা নিয়ে সরকারগুলি নতুন অর্থনৈতিক নীতি প্রণয়ন করে এবং অর্থনীতি সম্পর্কে নতুন ধারণা তৈরি হয়। উপসংহার। মহামন্দা মানব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা অর্থনৈতিক সংকট এবং তা ফলস্বরূপ সমাজের উপর পড়া প্রভাব সম্পর্কে মূল্যবান শিক্ষা দিয়েছে।